নমস্কার বন্ধুরা, সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত। আমি ইন্দ্রাণী। আজকের ভিডিওতে আমি আপনাদের একসঙ্গে 3টে জ্যোতির্লিঙ্গ দর্শন করাবো। এবার আমাদের যাত্রা শুরু হবে মধ্যপ্রদেশ রাজ্যের উজ্জয়ন শহর থেকে। তার জন্য আপনাদের প্রথমে পৌঁছে যেতে হবে উজ্জয়ন জাংশনে, উজ্জয়ন রেলওয়ে স্টেশন। এই স্টেশনটি ছোট বড় সমস্ত শহরের সঙ্গে রেলের সঙ্গে খুব ভালোভাবে কানেক্টিং। এছাড়া আপনারা বাই এয়ারও আসতে পারেন। সেক্ষেত্রে আপনাদের পৌঁছে যেতে হবে ইন্দোর এয়ারপোর্টে। সেখান থেকে ক্যাবে চলে যেতে হবে উজ্জয়নে। আমরা ট্যাক্সি বুক করে নিয়েছি, প্রিপেড এখানে 1400 টাকা বলছে ইন্দোর এয়ারপোর্ট থেকে উজ্জয়ন মহাকাল টেম্পল পর্যন্ত। আমরা 1200 টাকা একটি গাড়ি বুক করে নিয়েছি। চলুন বাদ বাকিটা আপনাদের সঙ্গে তখন গিয়ে দেখা হবে। ইন্দোর এয়ারপোর্ট থেকে উজ্জয়ন যেতে বাই ক্যাব সময় লাগে প্রায় 1 ঘন্টার মতো। আর আমরা ট্রাভেল করছিলাম রাতের বেলায়, তাই আপনারাও নিশ্চিন্তে রাতের বেলায় এখানে ট্রাভেল করতে পারেন। আমরা আমাদের পরিবারের সঙ্গে গেছিলাম, আমার বাবা মা এবং আমরা 2 বোন। গাড়ি থেকে নেমে পড়েছি। এবারে চলুন এখানে আশেপাশে একটা হোটেল নিয়ে আমরা স্টে করে যাচ্ছি। রাতের ডিনার সেরে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি। নেক্সট ডে অর্থাৎ ডে 2তে আমরা সকালবেলা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি উজ্জয়ন মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শনের জন্য। খুব ভালোভাবে আমাদের সপরিবারে মহাকালেশ্বর মন্দিরের জ্যোতির্লিঙ্গ দর্শন হয়ে গেছে। এবার আমি আপনাদের পুরো মহাকাল করিডোরটা ঘুরে দেখাচ্ছি। মহাকাল করিডোরটি ঘুরতে কম বেশি সময় লাগে 1.5 থেকে 2 ঘন্টা। এই করিডোরটি দিনের বেলা ঠিক যতটাই সুন্দর, রাতের বেলা তার থেকেও বেশি সুন্দর লাগে। আর সব থেকে আকর্ষণীয় স্থান হচ্ছে করিডোরের সপ্তঋষি স্থান। এই স্থানটি অবশ্যই দেখে নেবেন। রাতের বেলা অভূতপূর্ব লাইটিংয়ে সেজে ওঠে, যা খুবই সুন্দর লাগে। বাবা মহাকালের আপনারা যদি জলাভিষেক করতে চান, সেক্ষেত্রে আর্লি মর্নিং এসে আপনাদের লাইন দিয়ে 750 টাকার বিনিময়ে কুপন সংগ্রহ করতে হবে অফলাইন মাধ্যমে। সকাল 6টা থেকে এখানে জলাভিষেক শুরু হয়ে যায় এবং সন্ধ্যা 7টায় হয় আরতি। উজ্জয়নে এসে আমরা যে হোটেলটিতে স্টে করেছিলাম সেটি মহাকাল চৌরাস্তার কাছে। হোটেলটির নাম শাহু গেস্ট হাউস উইথ গিজার। এই হোটেলটির রুম ভাড়া পড়েছে পার ডে 1000 টাকা। আমরা এই হোটেলটা পেয়েছি মহাকাল চড়াইয়ের কাছে। এখানে হোটেল ভাড়া খুব বেশি। আর আমাদের হোটেলটা 4 জনের জন্য নিয়েছি। সব অগোছালো হয়ে আছে। এই দেখুন, এই যে এখানে জলের বোতল, এইদিকে চশমা রেখেছি, বাবা মা শুয়ে আছে। আর এদিকে সমস্ত সবজি গুলো রেখে দিয়েছি, রান্না করে খাবো। এখানকার খাবার তো বাঙালিরা খেতে পারবে না। আর এই যে আমি আলু কেটেছি, সেদ্ধ দেবো। আর পটল, আলু, টমেটো, আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে এই রাইস কুকারে তরকারি রান্না করব। ডে 2তে আমরা দেখে নেব হরসিদ্ধি মাতার মন্দির ও সঙ্গে তার আরতি। এই আরতি শুরু হয় সন্ধ্যা 7টায়। এই হরসিদ্ধি মাতার মন্দির 51টা সতীপীঠের মধ্যে একটি। এখানে মাতার কপল পড়েছিল। আর এরকম প্রতিস্তম্ভ দিয়ে আরতি আপনার এর আগে কখনো দেখেননি, এটা আমার বিশ্বাস। আমরা তো অবশ্যই দেখেছি ও দর্শন করেছি। আপনারাও এই মন্দিরটি দর্শন করবেন, সঙ্গে তার আরতিও দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। এই আরতি দেখার সঙ্গে সঙ্গে ডে 2 আমাদের এখানেই শেষ হলো। ডে 3তে আর্লি মর্নিং উঠে পড়ে সকাল সকাল ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ব লোকাল সাইট সিনে, যার অটো ভাড়া পড়ে 500 থেকে 600 টাকা। এই অটো ভাড়া করেই আমরা দেখে নেব উজ্জয়নের সমস্ত সাইট সিন। আর ঠিক সন্ধ্যা 7টায় আবার দেখে নেব রামঘাটের আরতি, যা উজ্জয়ন মহাকাল মন্দির থেকে পায়ে হাঁটা দূরত্বে। এখানের সমস্ত মন্দিরগুলোই উজ্জয়ন মহাকালেশ্বর মন্দির থেকে পায়ে হেঁটেই যাওয়া যায়। শিপ্রা নদীর তীরে অবস্থিত এই রামঘাট
উজ্জয়নের আরও একটি বিখ্যাত তীর্থস্থান, যার গুরুত্ব কোনো ক্ষেত্রে কম না। সন্ধ্যা 7টার সময় এখানে আরতি শুরু হয়। এই আরতি দেখার জন্য ভক্তদের ঢল অনেক আগে থেকেই জমা হয়ে যায়, তাই আপনারা একটু আগে ভাগে গিয়ে জায়গা দখল করে বসে যাবেন। আর এই আরতি দেখার সঙ্গে সঙ্গে ডে 3 অর্থাৎ উজ্জয়নের আমাদের এখানে শেষ দিন। আজই রাতের ট্রেন ধরে আমরা চলে যাব সোমনাথ। সোমনাথ যাওয়ার জন্য নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন ভিরাবেল। উজ্জয়ন থেকে রাত 11:45 ট্রেন ধরে আমরা পৌঁছে গেছি ভিরাবেল স্টেশন। অবশেষে ট্রেন জার্নি শেষ করে আমরা পৌঁছে গেলাম ভিরাবেল স্টেশন। এবার আসুন দেখি স্টেশনের বাইরে বেরোই, কি করে যাওয়া যায় সোমনাথ মন্দির দেখা যাক। প্রায় 16 ঘন্টা 35 মিনিটের জার্নি শেষে আমরা ভিরাবেল স্টেশন পৌঁছে গেলাম। সেখানে স্টেশনের বাইরে থেকে একটি অটো করে পৌঁছে গেছি সোমনাথ ভারত সেবাশ্রম সংঘে। ভিরাবেল স্টেশন থেকে সোমনাথ ভারত সেবাশ্রম পর্যন্ত আমাদের অটো ভাড়া পড়েছে 200 টাকা। আপনারা চাইলে সোমনাথ মন্দিরের আশেপাশে কোনো হোটেল বা ধর্মশালায় থাকতে পারেন, তবে বাঙালিদের থাকার সেরা ঠিকানা সোমনাথ ভারত সেবাশ্রম সংঘ, যেমন ঠিক আমরা ছিলাম। আপনারা চাইলে এই সোমনাথ ভারত সেবাশ্রম সংঘে থাকতে পারেন। এই সোমনাথ ভারত সেবাশ্রম সংঘের ভিডিওটি আমার চ্যানেলে আগে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। বিকালে পৌঁছে আমরা একটু রেস্ট নিয়ে চলে গেছি সোমনাথ মন্দির দর্শনে। আপনারা চাইলে বিকালেও যেতে পারেন অথবা সকালেও যেতে পারেন, তবে আমার মতে দুবেলা দেখাই উপযুক্ত সময়, কারণ সন্ধ্যাবেলা এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। আমরা এখন পৌঁছে গেছি সোমনাথ মন্দির। সোমনাথ মন্দির এই দেখুন, এই গেট থেকে ভেতরের দিকে প্রবেশ করতে হয়, আর ওই যে দূরে মন্দির। এই মন্দিরের ভেতর প্রবেশ করার সময় ফোন, ক্যামেরা, এমনকি এই ব্যাগও অ্যালাউ নেই, শুধুমাত্র পার্স অ্যালাউ আছে, যেখানে আপনারা শুধুমাত্র টাকা পয়সা নিয়ে যেতে পারবেন। সুতরাং বাইরে একটা কাউন্টার আছে, সেই কাউন্টারে আপনারা সমস্ত কিছু জমা রাখতে পারেন, অথবা আপনারা যে হোটেলে আছেন বা আশ্রমে আছেন, ধর্মশালায় আছেন, সেখানে আপনারা সমস্ত কিছু লাগেজ, জুতো সব রেখে আসবেন, দর্শন করে চলে আসবেন। আসুন মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। বন্ধুরা, খুব ভালো করে আমার সোমনাথ দর্শন হয়ে গেল, আর খুব তাড়াতাড়ি হয়ে গেল, মাত্র 15 মিনিটের মধ্যে আমার দর্শন হয়ে গেছে সকালের দিকে। আপনারা চাইলে সকালেও দর্শন করতে পারেন অথবা বিকালেও আসতে পারেন। বয়স্ক লোক থাকলে বিকালের দিকে আসবেন, রোদ্দুরটা কম পাবেন। সোমনাথ মন্দিরে আসলে মন্দিরের ঠিক সামনেই আছে সোমনাথের সি বিচ। এই সি বিচে আসার জন্য সামনে টিকিট কাউন্টার থেকে পার পার্সন একজনের মাথা পিছু 5 টাকা করে টিকিট কেটে এই গেট থেকে আপনাদের ভেতরে প্রবেশ করে সমুদ্রের দিকে যেতে হবে। আসুন আপনাদের সোমনাথের সমুদ্র সি বিচটা ঘুরে দেখাচ্ছি। এই সমুদ্র সৈকতটি সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে, তারপর এই সমুদ্র সৈকতটি বন্ধ হয়ে যায়। আপনারা চাইলে এই সমুদ্র সৈকতে ক্যামেল রাইড করে নিতে পারেন। এছাড়াও এর সঙ্গে লাগোয়া কিছু দোকান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো জিনিস কিনে নিতে পারেন। আপনারা সমুদ্রের মজা নিতে নিতে ক্যামেল রাইডও করতে পারেন অথবা হর্স রাইডও করতে পারেন, আপনাদের পছন্দের মতো। তবে এখানে ক্যামেল রাইড করাটা মনে হয় একটু বেশি মজাদার হবে। রাতের বেলা সোমনাথ মন্দিরের লাইট
শোটা আমি আমার ফোনের ক্যামেরার মাধ্যমে আপনাদের যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। এই সোমনাথ মন্দিরটি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম এবং প্রধান জ্যোতির্লিঙ্গ মন্দির। কথিত আছে এই মন্দিরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই জন্মকুণ্ডলীর সমস্ত গ্রহদোষ নির্মূল হয়ে যায়। স্বয়ং চন্দ্রদেবতা এই মন্দিরটি সৃষ্টি করেন। এটি সোমনাথের নতুন মন্দির। এর সঙ্গেই এখন যেটা আপনারা দেখছেন এটি সোমনাথের পুরনো মন্দির। তাই নতুন মন্দিরের সঙ্গে সঙ্গে আপনারা পুরনো মন্দিরটিও দর্শন করে নেবেন। নতুন মন্দিরের একদম পাশেই আছে এই পুরনো মন্দির। মন্দিরের পাশেই আছে সোমনাথ ট্রাস্টের পক্ষ থেকে নিঃশুল্ক ভোজনালয়, যেখানে আপনারা বিনামূল্যে দুবেলা ভোজন করতে পারবেন। আর এর সঙ্গেই আমাদের শেষ হলো ডে 5। ডে 6-এর শুরুতেই আমরা সকাল সকাল ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ব দিউ ভ্রমণের উদ্দেশ্যে, যার অটো ভাড়া পড়েছে একদিনের জন্য 2000 টাকা। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে সোমনাথ ভ্রমণের আমাদের তৃতীয় দিন। এই তৃতীয় দিনে সকাল সকাল একটা অটো রিজার্ভ করে মা, দিদি আর আমি বেরিয়ে পড়েছি দিউ ভ্রমণের উদ্দেশ্যে। বাবার শরীরটা খুব একটা ভালো নয়, বাবার বয়স হয়েছে তো, তাই বাবা ভারত সেবাশ্রমের রুমেই রয়েছে। ওখানে সমস্ত রকম ব্যবস্থা করে দিয়ে এসেছি, বাবা ওখানেই থাকবে। আর আমরা তিনজন বেরিয়ে পড়েছি দিউ ভ্রমণে। আসুন আজকে দেখাবো দিউ ভ্রমণে গেলে আপনারা কি কি দেখতে পারবেন। দিউ ভ্রমণের প্রথমেই আমরা দেখে নেব গঙ্গেশ্বর মহাদেব। এরপর দেখে নেব দিউ চার্চ। দিউ চার্চের পর দেখে নেব দিউ ফোর্ট। আপনারা এটাকে দিউ কেল্লাও বলতে পারেন। শেষে দেখে নেব নাগোয়া বিচ এবং এখান থেকেই দুপুরের লাঞ্চ সেরে আমরা আবার পৌঁছে যাব আমাদের ঠিকানা সেই সোমনাথ ভারত সেবাশ্রম সংঘে। এছাড়াও আমরা দিউ ভ্রমণে যেসব জায়গাগুলি দেখেছি তা নিয়ে একটি সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে এর আগেই দেওয়া আছে। আপনারা চাইলে চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখে নেবেন, অথবা এই ভিডিওর নিচেই ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা চাইলে লিঙ্কে ক্লিক করেও সম্পূর্ণ দিউ ভ্রমণের তথ্যের ভিডিওটি দেখে নেবেন। এখানেই আমাদের শেষ হয় ডে 6। ডে 7-এর সকালেই ব্রেকফাস্ট করে আমরা আবার একটি অটো রিজার্ভ করে বেরিয়ে পড়ব গির অরণ্যে। ক্যামেরা ডিস্টার্বের জন্য আমি সেই ভিডিওটি সংরক্ষণ করে রাখতে পারিনি, তাই আপনাদের দেখাতেও পারলাম না। আপনারা সোমনাথ বেড়াতে গেলে ওই জায়গাটিও অবশ্যই দেখে নেবেন। এই ভ্রমণের 8 দিনের মাথায় আমরা একটি অটো রিজার্ভ করে বেরিয়ে পড়েছি সোমনাথের লোকাল সাইট সিন দেখার উদ্দেশ্যে, যার অটো ভাড়া পড়েছে মাত্র 500 টাকা। লোকাল সাইট সিনের প্রথমেই দেখে নেব ভালকা তীর্থ। ভালকা তীর্থের পরে আমরা দেখে নেব বান গঙ্গা। এরপর আমরা দেখে নেব গীতা মন্দির এবং এই গীতা মন্দিরের পাশেই আছে লক্ষ্মী নারায়ণ মন্দির, সেটাও দেখে নেব। এরপর আমরা একে একে দেখে নেব সূর্য মন্দির, কামনাথ মহাদেব মন্দির, আদিগুরু শঙ্করাচার্যের মন্দির ও ত্রিবেণী সঙ্গম। এই সাইট সিনের সঙ্গে সঙ্গে আমাদের সোমনাথ ভ্রমণ এখানেই শেষ হলো। সম্পূর্ণ সোমনাথ ভ্রমণের ভিডিওটি আমার চ্যানেলে আগে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন।
অথবা ডেসক্রিপশনে তার লিংক দেওয়া রইল, আপনারা লিংকে ক্লিক করেও দেখে নিতে পারেন। আমি সবার প্রথমেই এই ভিডিওতে আপনাদের দেখালাম উজ্জয়ন শহরে অবস্থিত মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ। তারপর দেখালাম গুজরাট রাজ্যে অবস্থিত সোমনাথ জ্যোতির্লিঙ্গ। এরপর আমি আপনাদের দেখাবো নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ, যেটিও গুজরাট রাজ্যে অবস্থিত। তার জন্য আমাদের চলে যেতে হবে গুজরাটের দ্বারকা নগরীতে। এই জায়গাটা হচ্ছে ভেনাসের পার্কিং। এখান থেকে আপনারা প্রাইভেট বাসে করে সোমনাথ থেকে দ্বারকা যেতে পারবেন। আমাদের বাস নাম্বার 8222। এই বাস সকাল 8টায় ছাড়বে এবং দুপুর সময় দ্বারকা পৌঁছে যাবে। সম্পূর্ণ ডিটেলস সহ এই বাস জার্নির ভিডিওটি আমার চ্যানেলে আগেই দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, অথবা ডেসক্রিপশনে তার লিংক দেওয়া থাকবে, আপনারা লিংকে ক্লিক করেও দেখে নিতে পারেন। এই দ্বারকা নগরী আমরা বাই বাস সোমনাথ থেকে যাব, যার বাস ভাড়া পড়েছে 300 টাকা মাথা পিছু। এটি প্রাইভেট বাসের ক্ষেত্রে। আপনারা চাইলে সরকারি বাসেও যেতে পারেন, সেক্ষেত্রে সময় একটু বেশি লাগে, তবে ভাড়া মাথা পিছু 150 টাকা। 6 ঘন্টার জার্নি শেষ করে আমরা দ্বারকা নগরীতে পৌঁছে গেছি এবং সেখানে গিয়ে আমরা দ্বারকা ভারত সেবাশ্রমে উঠেছি। আপনাদের সুবিধার জন্য দ্বারকা ভারত সেবাশ্রমের ভিডিও লিংকটি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রইল। এই ভারত সেবাশ্রমের সামনে থেকেই 50 টাকার একটি অটো রিজার্ভ করে আমরা বেরিয়ে পড়েছি দ্বারকাধীশ টেম্পল ও শ্রীকৃষ্ণের দর্শনের জন্য, যা দ্বারকার মুখ্য দর্শনীয় স্থান। এই মন্দিরের ভেতরেও ফোন, ক্যামেরা এবং কোনো গেজেট নিয়ে প্রবেশ করতে দেয় না, সুতরাং আপনারা এই সমস্ত কিছু কাউন্টারে জমা রাখবেন, অথবা আপনারা যে হোটেলে বা ধর্মশালায় আছেন সেখানে রেখে আসবেন। খুব ভালো করে দর্শন করবেন। ভগবান শ্রীকৃষ্ণের দর্শন পাওয়া ভাগ্যের ব্যাপার। আমরাও দর্শন করে নিলাম। মন্দির বিকেল 5টার সময় খুলে যায়, তা আমাদের তাড়াতাড়ি দর্শন হয়ে গেল, তবে একটু ভিড় যখন প্রথমে, তো তার জন্য, তবে খুব ভালোভাবে আমাদের শ্রীকৃষ্ণের দর্শন হয়ে গেছে। মন্দির দর্শন করার পর আর যেগুলি দেখে নেব, সুদামা সেতু। সুদামা সেতু দেখার পর আর যেটা দেখবেন সেটা হচ্ছে গিয়ে এই যে গোমতী নদী। এই নদীতে আপনারা স্পিড বোটে করে ওপারেও যেতে পারেন, বা এখানে উটেরও ব্যবস্থা আছে। উটে করে দেখুন ওই সাইড দিয়ে উট জলের ওপর থেকে যাওয়া আসা করছে, অল্প জল। ওই উটে করে আপনারা নদীর ওপারে যেতে পারেন, গিয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে আসতে পারেন। দ্বারকাধীশ মন্দির দেখতে আসলে একটাই স্পট আছে মন্দিরের সঙ্গে, মোট 4টি স্পট। তাই দ্বারকা নগরী বেড়াতে আসলে আপনারা অবশ্যই এই 4টি জায়গা দেখে নেবেন। 1 নম্বরে পড়ে দ্বারকাধীশ মন্দির, তার সঙ্গেই দেখে নেবেন একদম পাশের রাস্তা থেকেই আছে সুদামা সেতু, সঙ্গে গোমতী নদী, এবং গোমতী নদীর ওপারে আছে পঞ্চপাণ্ডব কুয়া। এর সঙ্গে সঙ্গে ডে 9 এখানেই শেষ হলো। নেক্সট দিন সকাল সকাল আমরা একটি অটো রিজার্ভ করে বেরিয়ে পড়েছি আমাদের শেষ দর্শনীয় স্থান অর্থাৎ নাগেশ্বর জ্যোতির্লিঙ্গের জন্য। তার জন্য অটো ভাড়া পড়ে 1200 টাকা। তবে শুধু নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ দেখলেই হবে না, তার সঙ্গে পড়ে যায় আরও কিছু স্পট। তবে আমাদের মেন আকর্ষণ নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। আমরা এখন নাগেশ্বর জ্যোতির্লিঙ্গের দিকে পাড়ি দিয়েছি। দ্বারকা ভারত সেবাশ্রম থেকে 1 ঘন্টার জার্নি শেষ করে আমরা পৌঁছে গেছি নাগেশ্বর জ্যোতির্লিঙ্গে, যা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম। এই মন্দিরটি সত্যি দেখা ভাগ্যের ব্যাপার। আসুন এবার নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির ও জ্যোতির্লিঙ্গ দর্শন করে নিই। মন্দিরের ভেতরেই আপনারা পেয়ে যাবেন পূজার ডালা সামগ্রী। আপনারা এখান থেকে ডালা সংগ্রহ করে পুজো দিতে পারেন। আমি আমার ফোনের ক্যামেরার মাধ্যমে যতটুকু সম্ভব পারলাম আপনাদের নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করানোর চেষ্টা করলাম। এখানে ভগবান শিব ও মাতা পার্বতী নাগ ও নাগিন রূপে পূজিত হন।
আমাদের খুব ভালোভাবে দর্শন হয়ে গেছে। এবার আসুন প্রায় 85 ফুট উঁচু শিবের মূর্তি আপনাদের এখানে দর্শন করাই। খুব ভালোভাবে আশেপাশে ঘুরে দেখে নেবেন, সময় নিয়ে দেখবেন, ঠিক যেমনটা আমরা দেখেছি। এর সঙ্গেই আমাদের এই ভ্রমণের 3টি জ্যোতির্লিঙ্গ দর্শনের ভিডিও শেষ হলো। তবে যখন অটো রিজার্ভ করেছেন আর আমরাও যখন অটো রিজার্ভ করেছি, একে একে দেখে নেব বাকি সাইট সিনগুলো। এখন আমরা পৌঁছে গেছি গোপী তালাবে। ভালো করে দেখে নিলাম, কিছুই নেই, শুধু একটা জল, তালাব মানে জল, এই জলটাই যা দেখা। পর চলে যাব আরো একটি মুখ্য স্থান, বেট দ্বারকা, যেখানে শ্রীকৃষ্ণের বাড়ি আছে। এই বেট দ্বারকা যাওয়ার জন্য ওখা থেকে বেট দ্বারকা বাই বোট যেতে হয়। ভাড়া পড়ে 1 পিঠ 20 টাকা, আপ অ্যান্ড ডাউন 40 টাকা। ওখানে নেমে আপনাদের অনেক অটো টোটোওয়ালা আসবে মন্দির নিয়ে যাওয়ার জন্য, তবে আপনারা পায়ে হেঁটেই চলে যাবেন, মন্দির খুব কাছেই। আরও একটি কথা, এই মন্দির দর্শন করার পর এবং শ্রীকৃষ্ণের দর্শনের পর এখানে 11:30টা থেকে ভোগ প্রসাদ দেওয়া হয় বিনামূল্যে। আপনাদের হাতে সময় থাকলে বিনামূল্যে ভোগ প্রসাদ গ্রহণ করবেন। এখন আমরা এসে গেছি দ্বারকা ভ্রমণের 4র্থ অর্থাৎ শেষ সাইট সিন, যার নাম রুক্মিণী মাতা মন্দির। এই দেখুন সামনে, চলুন ভেতরে প্রবেশ করা যাক। রুক্মিণী মাতা মন্দিরের দর্শনের সঙ্গে সঙ্গে আমাদের দ্বারকা ভ্রমণ অর্থাৎ 3টি জ্যোতির্লিঙ্গ দর্শনের ভ্রমণের ভিডিও এখানেই শেষ হলো। নেক্সট দিন অর্থাৎ 11তম দিনে সকাল সকাল আমরা রেডি হয়ে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছি কলকাতার উদ্দেশ্যে। সপ্তাহে একদিন অর্থাৎ রবিবার আমাদের ট্রেন সকাল 9টা 16 মিনিটে দ্বারকা স্টেশন ছেড়ে প্রায় 42 ঘন্টা 19 মিনিটের জার্নি শেষ করে আমাদের পৌঁছে দেবে কলকাতা, যার স্লিপার ক্লাসের ভাড়া পড়ে 895 টাকা। এই ভিডিওটি এখানেই শেষ করছি। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ারও করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভ্রমণের ভিডিও।